ওয়েলকাম ব্যাক বদমাস চ্যানেল পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। আ সবাই আমার এর আগের যে চ্যাপ্টে পার্টের যে ইন্টারভিউ সেশনগুলো ছিল, আমি দেখলাম বেশ অনেকেই আপনারা দেখেছেন। কেউ প্রশ্নও করেছেন সেই সংক্রান্ত বিভিন্ন পার্টগুলোর মধ্যে। তো প্রশ্নগুলো আমার ভালো লেগেছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আজকের এই এপিসোডে। সেই প্রশ্নগুলোও দেওয়ার চেষ্টা করছি। আর আরো অনেকের যেহেতু অনেক প্রশ্ন ছিল, অনেক ভাবনা চিন্তা রয়েছে যেহেতু পরীক্ষাটা খুব কাছেই। পরীক্ষা যথারীতি শুরু হয়ে গেছে। ইন্টারভিউ সেশন অলরেডি চলছে এবং আপনারা জানেন সবাই যে এই ইন্টারভিউ এর মধ্যে দিয়েই আ একেবারেই যে চাকরিটা, সেই চাকরিটা নিশ্চিত করবার একটা বড় সুযোগ এবং সেই কারণেই কিন্তু আমাদের এত পরিশ্রম। তো আমি চলে আসছি আজকে যে আ ইন্টারভিউ সংক্রান্ত আমাদের নিজস্ব একটা পরিকল্পনা থাকে। আমরা প্রত্যেকে বলতে যারা ক্যান্ডিডেট তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ভাবনা, স্বপ্ন, আবেগ এগুলো সব কাজ করে। সেই জায়গা থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু নিজেকে তৈরি করে থাকে। কিন্তু ইন্টারভিউর যে জায়গাটা অর্থাৎ যেখানে বসে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছেন, সেই জায়গার পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ আমার বাইরে বসে কল্পনা করে নেওয়া ইন্টারভিউ এর যে পরিবেশ, তার সঙ্গে বাস্তবের পরিবেশের সঙ্গে কিন্তু কোনো মিল নেই। তবে হ্যাঁ, যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা খুব সহযোগিতা করেন। তারা কোঅপারেট করেন ক্যান্ডিডেটদের সঙ্গে, তাদের সমস্যা হলে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে হেল্প করেন নানাভাবে। পরিবেশটাকে খুব মানে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেন তারা, কোঅপারেট করেন, সবই করেন। কিন্তু তবুও আমাদের কাছে একটা কৌতূহলের জায়গা যে ইন্টারভিউর জগৎটা কেমন হতে পারে? সেই জায়গাটা কেমন হতে পারে? যারা আমাদের সামনে বসে থাকেন তারা কেমন মানুষ হন? তারা আমাদেরই মতন সাধারণ মানুষ। কিন্তু তারা অনেক জানেন, অনেক শিখেছেন, অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি। সুতরাং আ আমি যে ভাবনা ভেবে ইন্টারভিউতে যাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, সেই ভাবনা সেখানে গিয়ে যে হুবহু মিলবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অথচ সেই পরিবেশে গিয়ে কোনো একজন ক্যান্ডিডেট যদি তার প্রত্যুৎপন্ন অতীত অর্থাৎ যদি তার উপস্থিত বুদ্ধি, তার সত্যিই দূরদর্শিতার থাকে, তবে কিন্তু সে সেই জায়গায় গিয়েও বেশ সুন্দরভাবে তার নিজের দক্ষতাকে তুলে ধরতে পারেন। এটা সম্ভব। এইবার আ সবসময় যে আমার ডেমনস্ট্রেশন আমার পছন্দ মতন হবে, তার কোনো নিশ্চয়তা নেই। আমি যে প্ল্যান করে ডেমো রেডি করে গেছি সেটা কিন্তু মানে সেটাই যে আমি ওখানে পাবো তারও কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদেরকে দুটো দুরকমভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। একরকম যেটা আমি আগের এপিসোডগুলোতে বলেছিলাম যে আমরা কমপক্ষে ৪ টে বিষয় নিয়ে অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেটকে কমপক্ষে ৪ টে টপিক তো রেডি রাখতেই হয় নিজের দিক থেকে বিবেচনা করে ভেবে। একটা আমি বলেছিলাম একটা অঙ্ক বিষয় নিয়ে হতে পারে, আরেকটা হতে পারে পরিবেশবিদ্যা নিয়ে হতে পারে, একটা ইংরেজি বিদ্যা নিয়ে হতে পারে এবং বাংলা নিয়ে হতে পারে। এই যে ইংরেজি এবং বাংলা এই দুটোর ক্ষেত্রে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কিন্তু আমাদেরকে ডেমনস্ট্রেশন এর সময় কবিতা পড়াতে দেবেন বা গদ্য পড়াতে দেবেন, এই ঘটনা কিন্তু খুব কম ঘটে। খুব কম ঘটে। খুব কম ঘটে কেন বললাম? তার কারণ গদ্য কোনো ক্যান্ডিডেটের পক্ষে মুখস্থ করে গিয়ে সেখানে ডেমো দেওয়া সম্ভব নয়। তাকে বইয়ের সাহায্য নিতে হবে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে বই ক্যান্ডিডেটকে দেওয়ার মতন সেই সুবিধে, সেই পরিস্থিতি সেই সময় আর থাকে না। আর রইল বাকি কবিতা পড়ানো। কবিতা পড়ানোর ক্ষেত্রে অ্যা প্রশ্ন থাকলেও সেই কবিতা কিন্তু নিজেকে মুখস্থ রাখতে হবে। এবার ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত যে বাংলা বইগুলো আছে, সেই বইগুলোতে কবিতা তো অনেক কবিতা রয়েছে। নানা কবিতা রয়েছে সেখানে। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত অনেক কবিতা। তাহলে প্রত্যেকটি কবিতাই আমাদেরকে মুখস্থ করতে হয়। তার কারণ আমি যে কবিতাটা ডেমো দেবো বলে ঠিক করেছি, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় সেটা কিন্তু নাও হতে পারে। কারণ তারা তাদের পছন্দ মতো ডেমনস্ট্রেশন কিন্তু চাইতে পারেন। আমি হয়তো প্রস্তুত করে গেছি আ 'লিচু চোর' কবি নজরুল ইসলামের। এবার তারা হয়তো জিজ্ঞেস করলেন যে, "আপনি কি ডেমো দেওয়ার জন্য রেডি?" আমি বললাম, "হ্যাঁ, রেডি।"
তো আপনি কি বিষয়টি আমার থেকে চাইছেন? তখন আমি বললাম যে, আমি স্যার লিচু চোর কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা আমি এটা পড়াতে চাইছি। তখন ওনারা বললেন যে, "না, আমরা চাইছি আপনি আমাদেরকে ব্যাকরণটা পড়ান। ক্লাস 3 র আপনি ব্যাকরণ পড়ান, আপনি বাক্যের গঠনটা পড়ান। বাক্য কিভাবে তৈরি হয় সেটা পড়ান।" তাহলে কি হলো? আমি গেলাম কবিতা পড়াবো, ডেমনস্ট্রেশন দেব কবিতার উপরে। কিন্তু সেখানে যাওয়ার পর কিন্তু বিষয় বদলে গেল। বদলে গিয়ে কি হয়ে গেল? হয়ে গেল ব্যাকরণ। আবার আমি ব্যাকরণের প্রস্তুতি নিয়ে গেছি। আমাকে বলা হলো, "আচ্ছা ব্যাকরণের প্রস্তুতি আপনি একটু ইংরেজি গ্রামারটা আমাদের পড়ান।" কারণ প্রাইমারি স্কুলের শিক্ষকতায় কিন্তু আলাদা করে কোনো সাবজেক্ট টিচার হয় না। সাবজেক্ট টিচার হয় না বলে কি যে আমাদেরকে পড়াতে দেবেন, সেটা আমার পছন্দের উপর না তাদের পছন্দের উপর আমরা কিন্তু কেউ জানি না। সেই কারণে দুদিক থেকে আমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দুটো দিক থেকেই। একটা হচ্ছে আমার পছন্দের দিক। যদি সেই দিনটা আমার জন্য হয়ে থাকে, তাহলে আমি তো আমার পছন্দের দিক পড়াবার সুযোগ পেয়েই গেলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে, সেই মুহূর্তে তাদের পছন্দটাই বেশি গুরুত্ব পাচ্ছে, তার কারণ ইন্টারভিউ বোর্ডে খুব বেশি সময় ধরে আমার কথা শুনবার মতন হাতে তাদের সময় থাকবে না। তাই অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু আমাকে আমার স্কিল, আমার দক্ষতা কিন্তু তাদের কাছে তুলে ধরতে হবে। অল্প সময়ের মধ্যেই। বেশি সময় তারা আমাদেরকে কোনোদিনই দেবেন না। অর্থাৎ ওই অল্প একটু সময়ের মধ্যেই তারা বুঝে নেবেন আমি ছাত্রছাত্রীদের পড়াতে কতটা দক্ষতা আমার মধ্যে রয়েছে। এমনিতে আমি কোয়ালিফাইড, অর্থাৎ আমি জ্ঞানী মানুষ যদি এরকম ভাবি। কিন্তু আপনি জ্ঞানী মানুষ হলেও আপনি কাজের ক্ষেত্রে কতটা দক্ষ? কারণ জ্ঞান আর দক্ষতার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। জ্ঞান বিষয়টা নলেজ, অর্থাৎ কোনো একটা বিষয় তাত্ত্বিক দিক, সেটাকে আমরা জ্ঞান বলে থাকি। কোনো একটি বিষয়ের উপর তাত্ত্বিক ধারণা, সেটাকে আমরা বলে থাকি জ্ঞান। আর যেটা আমরা সেই জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের মধ্যে দিয়ে, হাতে কলমের মধ্যে দিয়ে যখন সেটাকে প্রকাশ করি, সেটা কিন্তু দক্ষতায় পরিণত হলো। অর্থাৎ সেটা কিন্তু স্কিল হলো। ইন্টারভিউ বোর্ডে যারা বিশেষজ্ঞ থাকেন, তারা আমাদের কাছ থেকে স্কিলটুকুই দেখতে চান। সেইজন্য ওখানে নাটক করার, অভিনয় করবার কোনো সুযোগ নেই। নাটক করার, অভিনয় করবার কোনো সুযোগ নেই। শুধু মানে স্কিলটুকু দেখাতে হবে। দক্ষতাটা, দক্ষতা দেখাতে হবে। আপনি কিভাবে কবিতা পড়াতে পারেন, কিভাবে কবিতা পড়াতে হয়, সেইটুকুই দেখাতে হবে। সেখানে অভিনয় করার, নাচ গান করার কোনো সুযোগ নেই। হয়তো আমরা মনে, মনে ভেবে গেছি যে আমি আজকে বেশ অভিনয় করব, নাটকের মতন করে আজকে আমি কবিতা পড়াবো। আমি হয়তো ড্রামা করে একটা গল্প পড়াবো। এরকম আমাদের প্ল্যান থাকে তো বিভিন্ন জনের। তো সেই করবার জায়গা ওটা নয়। সেই সুযোগ আমাদের থাকে না। কারণ এটা ডিএলএড এর আমাদের প্র্যাকটিস টিচিং এর জায়গা নয়। প্র্যাকটিস টিচিং এর সময় যে সুবিধেগুলো আমরা পেতাম, ইন্টারভিউর ক্ষেত্রে ডেমনস্ট্রেশন এর বেলায় সেই সুযোগ আমাদের একটুও থাকবে না। সেখানে নির্ভর করবে তারা কি চাইছেন। তারা যেটা চাইবেন আমাদেরকে ইনস্ট্যান্ট সেটাই সেখানে দেখাতে হবে। এ যেন অনেকটা তাৎক্ষণিক বক্তৃতার মতন। এটা অনেকটাই তাৎক্ষণিক বক্তৃতার মতন। অর্থাৎ আমি যা ভেবেছি সেটা তারা শুনলেন না। তারা যেটা বললেন আমাকে সেটা করে দেখাতে হবে। অর্থাৎ আমি একটা ম্যাথমেটিক্স এর লেসন রেডি করে গেছি। আমি বললাম ক্লাস 5 এ আমি সরল করে দেখাতে চাই। তারা বললেন, "না, আপনি ক্লাস 2 এর বর্ণ পড়িয়ে দেখান।" আবার তারা জিজ্ঞেস করতে পারেন, আমার কোয়ালিফিকেশন কি? ধরে নেয়া যাক আমি হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রিতে বিএসসি করেছি। আমাকে হয়তো ইংরেজি গ্রামার পড়াতে দিলেন। আবার কেউ একজন ইংরেজি সাহিত্যে এমএ, তাকে পড়াতে দিলেন পরিবেশবিদ্যা। কেউ একজন ভূগোলে এমএসসি করে ফেলেছেন, তাকে পড়াতে দিলেন বাংলা ব্যাকরণ, বা তাকে পড়াতে দিলেন বিজ্ঞানের কোনো একটা অংশ। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটে এবং ঘটবে। সেই মুহূর্তে একজন ক্যান্ডিডেট এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করবেন, সেটাই কিন্তু স্কিল এবং সেটাই কিন্তু মূল বিষয়। ডেমনস্ট্রেশন যদি কোনো রকমভাবে ঠিকঠাক না করা যায়, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ এবং ক্ষীণ। কারণ ডেমনস্ট্রেশন এর উপরে নির্ভর করবে আমার
কাজ। অর্থাৎ কাজ যদি আমাকে ঠিকঠাক পেতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য নিজেকে রেডি থাকতে হবে। এবং সেই ডেমনস্ট্রেশন আমি বললাম ২ ভাবে রেডি রাখতে হবে নিজেকে। একটা হচ্ছে আমি নিজের মতন করে একটা প্রিপারেশন রাখলাম। নিজের মতন করে যেটা প্রিপারেশন আমি রেডি করলাম, তৈরি করলাম, সেটাও কিন্তু ওই ২.৫ মিনিট, ২ থেকে ২.৫ মিনিট, সেটা ৩ মিনিটও যাবে না। গল্প করবারও কোনো জায়গা থাকে না। অর্থাৎ আমি লিখব, বোর্ডে লিখছি শ্রেণী, আজকের তারিখ, আজকের পাঠ, আজকের বিষয়, তারা কিচ্ছু শুনবেন না এগুলো। তারা বলবেন, "আপনি বিষয়টা শুরু করুন।" অর্থাৎ বিষয়টুকুর মধ্যেই তারা দেখতে চান আপনি কতটা দক্ষ। বোর্ডে যে আপনি কাজগুলো করলেন, আজকের পাঠ, তারিখ, শ্রেণী, আজকের বিষয়, আজকের পাঠ, এগুলো দেখতে তারা ইন্টারেস্টেড নন। তারা দেখতে চান হঠাৎ যে বিষয়টা আপনাকে পড়াতে দেওয়া হলো, আপনি সেই বিষয়টা পড়াতে পারছেন কিনা। যদি আমি বলি যে, "স্যার আমি তো নিজের মতন করে একটা বিষয় তৈরি করে এনেছি, আমি কি আপনাদেরকে সেটা দেখাতে পারি?" তারা বলবেন, "আমরা আপনাকে একটা পড়ানোর কথা বলছি, অনুরোধ করছি, আপনি সেটা যদি একটু দেখান।" এবার আমি যদি বলি, "না স্যার আমার তৈরি করা নেই।" তখনই তারা বলবেন, "ক্রস, নেক্সট, আসুন অন্য একজনকে পাঠিয়ে দিন।" ঘটনাগুলো এরকম ঘটতে পারে। আমাদেরকে কিন্তু পরিস্থিতির মুখোমুখি দাঁড়াবার জন্য সব রকম প্রস্তুতি নিতে হবে। এটা কিন্তু বাস্তব জায়গা। এখানে কিন্তু আবেগের কোনো প্রশ্ন নেই। যাই হোক, আমি এই প্রসঙ্গে কথা বলতে আমি আগের এপিসোডগুলোতে যে বিষয়গুলো প্রশ্নের আকারে এসেছিল, সেগুলোর উত্তর আমি একটু দেওয়ার চেষ্টা করছি সবার আগে। সেই প্রশ্নগুলো আগে আমি একটু দেখে নিই। কি প্রশ্ন এসেছিল? প্রশ্ন এসেছিল, একটু দেখে নিই। হ্যাঁ, পার্ট 1 ভিডিওতে আম কমেন্টে অনেকে প্রশ্ন করেছিলেন যে, বিভিন্ন প্রশ্ন কয়েকটা রয়েছে। আ স্যার, যদি প্রশ্ন করে ডিএলএড করে কেন ডিসট্যান্সে গ্র্যাজুয়েশন করেছেন? এটা কিভাবে অ্যান্সার দেব? খুব সোজা প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। লেখা আছে ডিএলএড করে ডিসট্যান্সে গ্র্যাজুয়েশন। এখন পড়াশুনো করবার জন্য ডিসট্যান্স বা ওপেন বা রেগুলার, এখানে কোনো ছুঁতমার্গ নেই। ডিসট্যান্সে পড়াশুনো করলে তার কোনো গুরুত্ব থাকবে না। রেগুলারেই একমাত্র গুরুত্ব, এরকম কোনো ব্যাপার নেই। এখন ও লেখাপড়া করবার জন্য আমাদের দেশের সরকার, রাজ্য সরকার একেবারে ওপেন প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন। প্রত্যেকটি মানুষ নিজের সুবিধে মতো তার শিক্ষাকে গ্রহণ করে থাকেন। এবার আমাকে যদি প্রশ্ন করা হয় যে, "আমি কেন নিলাম? আপনি তো রেগুলারেও পড়াশোনা করতে পারতেন।" হ্যাঁ, সত্যিই তাই, এরকম প্রশ্ন হতে পারে। তখন উত্তরটা হবে এই, স্যার উচ্চ মাধ্যমিক পাশ করবার পর যেহেতু আমি লক্ষ্য স্থির করেছিলাম আমার জীবনে যে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হব, সেইজন্য উচ্চ মাধ্যমিক পাশ করার পর ডিএলএড ট্রেনিং এর জন্য অ্যাডমিশন নিই। ডিএলএড এ ২ বছর পঠন-পাঠন করবার পর তারপরে আমার যেহেতু লক্ষ্য প্রাইমারি স্কুলের শিক্ষকতা করা, তার জন্য একটা প্রস্তুতিও দরকার হয়, একটা পড়াশোনার দরকার হয়। তাই তখন আমি ডিএলএড ডিগ্রি করবার পর ডিসট্যান্স মোডকে বেছে নিই। কারণ ডিসট্যান্স মোডেও পড়াশোনা ভালোই হয়। সেইজন্য আমি দূরশিক্ষার মাধ্যমে আমি আমার গ্র্যাজুয়েশনটা করি। পাশাপাশি শিক্ষকতা করবার জন্য যে পড়াশোনা করা দরকার, যে প্রস্তুতি নেওয়ার দরকার, সেই প্রস্তুতি নিতে শুরু করি। এটা গেল একটা উত্তর। আবার অনেকে এই উত্তরও তৈরি করতে পারেন যে সত্যিই তার পারিবারিক কারণে, নিজের কারণে তাকে কাজকর্মের মধ্যে ঢুকতে হয়েছে। কাজকর্ম করতে হয় আমাদের। কাজকর্ম করে তবে পড়াশোনা করতে হচ্ছে। এরকম ক্যান্ডিডেটও রয়েছে। তো অন্যায় তো কিছু নয়। আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর ডিএলএড করা হয়েছে। ডিএলএড করবার পর আমাকে পারিবারিক কারণেই একটা কাজের মধ্যে ঢুকতে হয়। আর্থিক সমস্যার কারণে কাজের মধ্যে ঢুকতে হয়েছে। তো সেই কাজ করতে রেগুলারে পড়া আর সম্ভব হয়ে ওঠেনি। যার কারণে আমাকে ডিসট্যান্স এ ভর্তি হতে হয়। উত্তর খুব লজিক্যাল হওয়া দরকার। কারণ বানিয়ে উত্তর বলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে না। উত্তর খুব লজিক্যাল, টু দ্য পয়েন্ট। দূর শিক্ষায় ডিসট্যান্স এডুকেশন কোনো সমস্যার কারণ নয়। যেকোনো ব্যক্তি ডিসট্যান্সের মাধ্যমে যেকোনো ডিগ্রি অর্জন করতে পারেন এবং সেই ডিগ্রি দিয়ে তিনি স্কুলের শিক্ষক কেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারেন, গবেষক হতে পারেন, অনেক কিছু হতে পারেন। সুতরাং শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তা সে রেগুলার হোক, ডিসট্যান্স হোক, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট, স্যার উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা করেছি। এটি কি বলা যাবে এডুকেশন কোয়ালিফিকেশন এর নিশ্চয়ই? যদি তারা জানতে চান, উচ্চ মাধ্যমিক পাস করার পর আপনি ডিএলএড কোয়ালিফিকেশন ডিএলএড ডিগ্রিটা করেছেন। তারপর আর কি করলেন? তারপর আপনি যে বিষয়ে ডিপ্লোমা করেছেন সেটা বললেন। এবার যা আপনি বললেন সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এরকম
যে আপনি প্রাইমারি শিক্ষক হবার পর আপনার এই ডিগ্রিটা কি কাজে লাগবে। যে সাবজেক্টে আপনি ডিপ্লোমা নিয়েছেন, সেই সাবজেক্টে ডিপ্লোমা নেওয়াতে আপনার প্রাইমারি স্কুলের বাচ্চাদের এই বিদ্যাটা কোন কাজে লাগবে? আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি বিদ্যা, প্রত্যেকটি শিক্ষার সঙ্গে শিক্ষকতা পেশার কখনো প্রত্যক্ষ যোগাযোগ আছে, কখনো পরোক্ষ যোগাযোগ থাকে। সব শিক্ষাই, সব ডিগ্রি ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে যে ডিরেক্ট তার সঙ্গে একটা লিঙ্ক থাকবে, এমন বলা যায় না। কখনো সেই শিক্ষা প্রত্যক্ষভাবে জড়িত, কখনো সেটা পরোক্ষভাবে জড়িত। ফর এক্সাম্পল আমি যদি দেই, সাপোজ কোনো একজন ক্যান্ডিডেট আ বাংলা সাহিত্য নিয়ে এমএ পাস করেছেন বা ইংরেজি সাহিত্য নিয়ে এমএ পাস করেছেন। ন্যাচারালি তার এই সাহিত্য, তার এই বিদ্যা, তার এই কোয়ালিফিকেশন শিক্ষকতা পেশার সঙ্গে সরাসরি যুক্ত, সরাসরি যুক্ত। কিন্তু কোনো একজন ক্যান্ডিডেট সিভিল ইঞ্জিনিয়ার হলেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেন। কারণ উচ্চ মাধ্যমিকের পর তার সেই ডিগ্রি অর্জন, তার পছন্দের জায়গা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন। সেই সেকশন থেকে সেই ডিগ্রি নেওয়ার পর আ তিনি ডিএলএড করে এই প্রফেশনে ফিরে আসতে চান। তখনও কিন্তু জিজ্ঞেস করা হবে ওই বিদ্যার সঙ্গে এই বিদ্যার কি সম্পর্ক রয়েছে। তখনও কিন্তু আপনাকে লিঙ্ক খুঁজে বার করতে হবে। এর সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও শিক্ষকতা পেশায় এই বিদ্যাটার মধ্যে দিয়ে কিন্তু আমি বাচ্চাদেরকে প্রযুক্তিগত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি এর পরের উত্তরগুলো পরের এপিসোডে আমি আবার দেয়ার চেষ্টা করছি। আচ্ছা, তারপরের যে বিষয়টা রয়েছে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে আমি প্রাইমারি শিক্ষক হতে চাইছি। সেখানে আ বিষয় হচ্ছে কারণ ইঞ্জিনিয়ারিং এর যে বিদ্যা, সেই বিদ্যাটা অর্জন করতেও তো পরিশ্রম দরকার, পড়াশোনা দরকার, যোগ্যতা দরকার, মেধা দরকার। এবার সেই বিদ্যাটা সত্যি ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর বিদ্যালয়ে ছেলেমেয়েদের সঙ্গে সরাসরি সেই বিদ্যার কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই বিদ্যার সঙ্গে পরিশ্রম, মেধা, প্রযুক্তি, শিক্ষার প্রতি আগ্রহ, গবেষণা করবার মতন মানসিকতা, ধৈর্য এই সবকটাই তো লেগেছে। তা না হলে একজন ক্যান্ডিডেট এই ডিগ্রিটা লাভ করলেন কি করে? তিনি তাই উত্তর দেওয়ার সময় বলবেন, "এই বিদ্যাটা লাভ করবার ক্ষেত্রে আমার যে পরিশ্রম, আমার যে মেধা, আমার যে গবেষণা করবার যে দীর্ঘমেয়াদী একটা প্রকল্প, সেই জায়গাগুলো যেভাবে আমি রপ্ত করেছি, আমি আমার বিদ্যালয়ে কাজ করবার সুযোগ পেলে ছেলেমেয়েদের মধ্যেও এই পরিশ্রম, এই ধৈর্য, এই মেধাকে ব্যবহার করবার আমি চেষ্টা করব।" তো এইভাবেই কিন্তু আমাদেরকে তাদেরকে উত্তর দিয়ে লজিক্যালি বোঝাতে হবে। তার কারণ সবসময় যে আমাদের ডিগ্রির সঙ্গে ডিরেক্ট আমাদের যে পেশা, প্রফেশন তার সঙ্গে সম্পর্ক থাকবে, তা কিন্তু কখনো নাও হতে পারে। হুম? ফলে কোয়েশ্চেন, ক্রস কোয়েশ্চেন এরকম থাকবে। এই কারণে এই কোয়েশ্চেন গুলো এইভাবে করা হয় যে, আপনি এই ডিগ্রি নিয়ে আপনার এই পেশায় আসার কথা নয়। তবুও আপনি এলেন। কেন এলেন? আপনি যে ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন, এই ডিগ্রি নিয়ে আপনার অনেক হায়ার লেভেলে গিয়ে কাজ করার কথা। কিন্তু সেই দিকে আপনি না গিয়ে চলে এলেন এখানে। কেউ এমবিএ করেছে, কেউ বিবিএ করেছে, ইভেন কেউ পিএইচডিও করেছেন। অথচ এত ডিগ্রি নিয়ে, এত পড়াশোনা নিয়ে তিনি আসতে চাইছেন প্রাইমারি স্কুলে। এমএ পাস করেছেন। আপনি ইচ্ছে করলেই এসএসসি পরীক্ষা দিয়ে 9, 10, 11, 12 এ পড়াতে পারতেন। এরকম প্রশ্ন হয়। তবে আপনি কেন বাচ্চাদের পড়াতে আসছেন? ক্লাস 1 থেকে 5 এর মধ্যে। তাহলে আপনার জব স্যাটিসফ্যাকশন আদৌ আসবে কি? এরকম প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওনারা দেখতে চান এই প্রশ্নগুলো করেছেন মানে বুঝে নিতে হবে যে আপনি এই প্রশ্নগুলোকে কিভাবে গ্রহণ করলেন। এই প্রশ্নকে কিভাবে অ্যাকসেপ্ট করে তার উত্তর কিভাবে দিলেন, এটা তারা জানতে চান। অর্থাৎ সত্যি এই প্রফেশনটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। এটাই তাদের কাছে মূল বিবেচ্য বিষয়। বিষয়টা তখন উত্তরটা এভাবে আসবে যে, "স্যার পড়াশোনার প্রতি আমার একটা আগ্রহ, ভালো লাগা এটা বরাবরের ছিল। সেই জায়গা থেকে আমি আমার ডিগ্রিটা সম্পূর্ণ করেছি। একটা অ্যা বিষয়কে, একটা বিদ্যাকে আমি শেখার চেষ্টা করেছি। কিন্তু সেটা ছিল আমার একটা পছন্দের, ভালো লাগার লেখাপড়ার জগৎ। এবার সেই ভালো লাগার লেখাপড়ার জগৎ থেকে এবার আমি ফিরে আসতে চাইছি আমার পছন্দের পেশাগত জগতে। আমার পছন্দের পেশাগত জগৎ আমি বেছে নিয়েছি শিশুদের সঙ্গে কাজ করা। অর্থাৎ ছোট শিশুরা যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে, তাদের ভিত কিভাবে মজবুত করা যায়, তাদের সঙ্গে কিভাবে কাজ করা যায়, তাদেরকে কিভাবে শেখানো যায়, তাদেরকে কিভাবে আচরণের মধ্যে দিয়ে তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায়, এরকম একটা ভাবনা আমার বরাবরের জন্যই কেবল মাথায় এসেছিল কলেজে পড়তেই। সেই সূত্র ধরেই আমার এই প্রফেশনকে বেছে নেওয়া। ফলে আমি আমার ডিগ্রি এবং প্রফেশন এই দুটো বিষয় নিয়ে কখনো এইভাবে ভাবিনি
যে আমি উচ্চশিক্ষা নিয়েছি মানেই আমি একদম কলেজ লেভেলে পড়াবো বা হাই স্কুলে পড়াবো এরকম ভাবনা আমার মধ্যে আসেনি। আমার ভাবনা বরাবরেরই জন্য যে আমার যোগ্যতা যাই হোক না কেন, আমি ছোট্ট, ছোট ছেলেমেয়েদের জন্য কাজ করব। এই জায়গাগুলো কিন্তু এভাবে হাইলাইট করতে হবে না। নেক্সট কোয়েশ্চেন এ চলে আসছি। পরের প্রশ্নে বলা হচ্ছে, "স্যার পড়ছি কিন্তু সবই গুলিয়ে যাচ্ছে। আ লাস্ট টাইম সাজেশন।" অ্যাকচুয়ালি ইন্টারভিউ বোর্ডের কোনো সাজেশন হয় না। এই ইন্টারভিউ সেশনে কোনো সাজেশন হয় না। কোথাও কিছু সাজেশন হয় না। কিসের সাজেশন? কিচ্ছু সাজেশন হয় না। সাজেশন যদি দিতেই হয় তাহলে আমি এটাই দেব যে প্রতি মুহূর্তে পজিটিভ ভাবা আর ভালো এই পেশা সম্পর্কে ভালো ভাবনা নিজের মধ্যে তৈরি করা, পরিশ্রমী হওয়া, নিত্য নতুন ভাবনার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়া, অনেক বেশি এনালিসিস করা যে আমি নিজেকে কতটা যোগ্য হিসেবে তৈরি করতে পেরেছি। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত যে বইপত্রগুলো আছে সেই বইপত্রগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখা। বইপত্রের নাম, বইপত্রের ১ম পাতায় তাদের বিদ্যালয়ের যে শিক্ষা পর্ষদ সেগুলোকে ভালো করে দেখা। সংবিধানের বিভিন্ন প্রস্তাবনা, বিভিন্ন সংবিধানের ধারা বা সংবিধান রিলেটেড কিছু বইয়ের মধ্যে দেওয়া আছে কিনা সেগুলো দেখা। বইগুলোর সূচিপত্রগুলো ভালো করে দেখা। সেগুলো দেখা, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ডেমোটা দিতে পারি। আমি বারবার ডেমোর উপর জোর দিচ্ছি কারণ ডেমোই হচ্ছে শেষ কথা বলবে। আমি মুখে হয়তো তাদের সামনে বসে খুব ভালো, ভালো উত্তর দিলাম, সুন্দর করে গুছিয়ে আমি তাদের সামনে হয়তো কথা বললাম। কিন্তু ডেমোর জায়গায় যদি আমি হকচকিয়ে যাই, ডেমোর জায়গায় যদি আমি গিয়ে ঠিকঠাক নিজেকে প্রমাণ করতে না পারি, নিজের দক্ষতাকে যদি আমি তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু গোটা পরিশ্রমটাই কিন্তু ভেস্তে যাবে। সেই কারণে আমার ১ম সাজেশনও এই যে ডেমোটাকে ঠিক করে দিতে হবে। লাস্ট সাজেশনও এই যে খুব দক্ষতার সঙ্গে ডেমো দিতে হবে। আর সেই দক্ষতার সঙ্গে ডেমো দেয়া মানে টু দ্য পয়েন্ট মূল টপিকটা খুব অল্প সময়ে ছেলেমেয়েদের সামনে তুলে ধরা। ইন্টারভিউ বোর্ডে কোনো ছেলেমেয়ে নেই। হয়তো আমার ইন্টারভিউর যারা এক্সপার্ট বসে রয়েছেন আমাদের সামনে তাদেরকেও তুমি করে বলার প্রয়োজন নেই। সবটাই ভাববাচ্যের কথা। সবটাই। ইন্টারভিউ বোর্ডে সাপোজ যদি জিজ্ঞেস করা হয়, বলা হয় যে, "আপনি আজকে ইংরেজির আর্টিকেল পড়াতে শুরু করুন।" তখনই শুরু হবে আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল। আমরা আজকে আর্টিকেল নিয়ে কথা বলব। গতকাল আমরা বিভিন্ন প্রিপোজিশন গুলোকে শিখেছি, নাউন শিখেছি, প্রোনাউন শিখেছি, অ্যাডজেক্টিভ শিখেছি, এগুলো সব শিখেছি। পার্টস অফ স্পিচ আমাদের শেখা হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আর্টিকেল। এ, এন, দি এই ৩ টেকেই আমরা আর্টিকেল বলছি। এই যে মূল পয়েন্টের মধ্যে আমি ঢুকে গেলাম। হাই চিলড্রেন, হ্যালো, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এসবের কোনো প্রয়োজনই নেই। কারণ এগুলো শোনবার মতন সময়ও তাদের নেই। হাই, হ্যালো তাই করার দরকার নেই। অত ভূমিকা দেওয়ার দরকার নেই। পড়াতে দেওয়া হয়েছে আর্টিকেল, কাম টু দ্য পয়েন্ট। আর্টিকেলে আসো। একদম আমি চাইবো ১ মিনিট যদি আমি সময় পাই, ওই ১ মিনিটের মধ্যেই কিন্তু আমি আমার দক্ষতা প্রমাণ করব। আমাকে যদি ২ মিনিট সময় দেওয়া হয়, ওই ২ মিনিটের মধ্যেই কিন্তু আমি আমার দক্ষতাকে প্রমাণ করে আসব। দক্ষতাকে প্রমাণ করার অর্থ হচ্ছে আমার কাজটা পাকাপাকিভাবে হয়ে গেল। অর্থাৎ আমি প্রমাণ করলাম কিভাবে ছেলেমেয়েদের পড়াতে হয়, আমি সেটা জানি। এটা গেল প্রশ্ন। নেক্সট একটা প্রশ্ন হচ্ছে যে, "স্যার আমি বর্তমানে একটি নার্সিং ট্রেনিং করছি।" খুব ভালো কথা। ইন্টারভিউ বোর্ডে তো জিজ্ঞেস করবে যে, "বর্তমানে আপনি কি করছেন?" প্রাইমারি শিক্ষকতার সঙ্গে নার্সিং ট্রেনিং এর কোনো সম্পর্ক নেই। সত্যিই তাই। কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হবে আমি তো কি করব? মিথ্যে কথা বলব? আমি মিথ্যে কথা বলতে কখনো শেখাতেই পারি না। সম্ভবই নয় মিথ্যে কথা বলা সেখানে। মিথ্যে কথা একটা মিথ্যে কথাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যে কথার আশ্রয় নিতে হয়। সুতরাং মিথ্যে কথা বলে ওখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন কাজ। তো প্রশ্ন হতে পারে এরকম যে, "বর্তমানে আপনি কি করছেন?" উচ্চ মাধ্যমিক পাস করার পর ডিএলএড ট্রেনিং নিয়েছি। ডিএলএড ট্রেনিং নেওয়ার পর টেট পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম। সেই পরীক্ষায় আমি বসেছি এবং যথারীতি পাস করে আজকে আপনাদের সামনে এসে বসবার একটা সুযোগ হয়েছে। তবে এর মাঝে আমি অন্য একটি কাজের জগতে কাজ করবার প্রশিক্ষণ নেবার সুযোগ পেয়েছি। সেটা হলো নার্সিং ট্রেনিং। এই নার্সিং ট্রেনিংটা আমি নেওয়ার চেষ্টা করেছি। এখনো চলছে সেটা। তো এটা আমার একটা ইচ্ছা যে এই মুহূর্তে যে ট্রেনিংটার মধ্যে আমি রয়েছি সেটা তো নিশ্চয়ই একটা নার্সিং এর একটা বড় কোর্স। এর মূল লক্ষ্য হচ্ছে রোগীর সেবা করা, অসুস্থ মানুষকে কিভাবে সেবার মাধ্যমে সুস্থ করে তোলা যায়। যেহেতু আমি শিক্ষকতা পেশায় আসতে চাই, আমার এই নার্সিং প্রশিক্ষণটা আমাকে ভীষণভাবে হেল্প করবে।
কারণ ছেলে-মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, ছেলে-মেয়েদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেওয়া, ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়লে আমি যেন তাদেরকে সেই মুহূর্তে পরিষেবাটা দিতে পারি, ফার্স্ট এইডটা দিতে পারি। ফলে আমার এই প্রশিক্ষণ কিন্তু আমার এই প্রফেশনের সঙ্গে ভীষণভাবে সহায়ক হয়ে উঠবে। তারপর ওনারা প্রশ্ন করতে পারেন, "আমরা কি করে বুঝবো যে আপনি নার্সিং ট্রেনিং নিচ্ছেন প্রাইমারি স্কুলে বাচ্চাদের হেল্প করার জন্য? এটা কি বিশ্বাসযোগ্য? আপনি প্রশিক্ষণ নিচ্ছেন, আপনি কোনো ভালো নার্সিং হোমে গিয়ে চাকরি পাবেন সেই কারণে নিচ্ছেন।" উত্তর কি? এইসব ক্ষেত্রে উত্তর কি দাঁড়ায়? উত্তর হচ্ছে শিক্ষকতা পেশার সঙ্গে অনেক সময় দেখা যায় আমাদের আমরা যে প্রশিক্ষণ নিচ্ছি বা অন্য কাজের জগতের যে প্রশিক্ষণ নিচ্ছি তার সঙ্গে সত্যি কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আমরা তো একেবারে সময় নষ্ট করে বৃথা সময় কাটাতেও পারি না। আমাদেরকে কোনো না কোনো প্রফেশন এর সঙ্গে যুক্ত হতেই হয়। তার জন্য একটা প্রশিক্ষণও নিতে হয়। কিন্তু আপনি কেন নার্সিং ট্রেনিং নিলেন, সেই উত্তরের ক্ষেত্রে কিন্তু আপনি যুক্তিযুক্ত যদি উত্তর দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা ভাবতে পারে যে আপনি শিক্ষিকা হবার জন্য মোটেই ফোকাসড নন। তাহলে শিক্ষিকা হওয়ার জন্য ফোকাসড এটাকে রেখেই তবে কিন্তু আপনি ওই নার্সিং এর প্রসঙ্গ আসতে পারে। আর আপনি যদি মনে করেন আমি নার্সিং এর প্রসঙ্গটা ওখানে বলতে চাই না, ওটাকে আমি পুরো আড়াল করতে চাই, তখন আবার একটা প্রশ্ন হতে পারে যে আপনি এই সময় ধরে আপনি কি করছিলেন? এরকম একটা প্রশ্ন হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনি নার্সিং এর বিষয়টাকে আড়াল করে রেখে সেখানে আপনি অন্য একটা কাজের মধ্যে ঢুকে গেছেন, সেটাও আপনি বলতে পারেন। যেহেতু পরীক্ষা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, সেজন্য নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে রাখতে হয়। পারিবারিক কারণে, নিজের উপার্জনের কারণে। সেক্ষেত্রে এগুলো কিন্তু একটা অন্যায়ের ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে যে কাজটা আপনি করতে চান, যে প্রফেশনে আপনি আসতে চান, সেই প্রফেশনে কেন আসতে চান? সেই প্রফেশনে আসার পেছনে আপনার ভাবনা চিন্তা কি? সেটাই কিন্তু মূল বিবেচ্য বিষয়। অন্য কোনো কিছু কিন্তু এখানে মুখ্য বিষয় নয়। যে আপনি নার্সিং এর প্রশিক্ষণ নিচ্ছেন মানে আপনি আ প্রাইমারি টিচার কোনদিনই হতে পারবেন না এরকম নয়। হতে তো নিশ্চয়ই পারবো। কিন্তু সেই হতে পাওয়ার পেছনে কতটা জোর রয়েছে আমাদের সেইটা কিন্তু আসল কথা। সেইটা কিন্তু তাদের সামনে আমাদেরকে বলে বোঝাতে হবে। নেক্সট এটা গেল একটা পরের এপিসোডে দেখি। পরের আ পার্টে একজন বলছে যে, "ওনারা যদি টপিক সিলেক্ট করে দেন তাহলে কি করব?" সত্যিই তাই আমি একটু আগেই বললাম। ওনারা সিলেক্ট করে দিতেই পারেন। আমাদেরকে ধরে নিতে হবে ওনারা সিলেক্ট করে দেবেন। আমাদেরকে এই ভাবনা চিন্তা নিয়ে, এই মানসিকতা নিয়ে কিন্তু ইন্টারভিউতে যেতেই হবে। আমি যে ডেমনস্ট্রেশনটা নিয়েছি, বাড়িতে যে বিষয়গুলো পরিকল্পনা করেছি যে এটার উপরে ডেমো দেব, এই ভাবনা চিন্তা কিন্তু সেখানে গিয়ে নাও খাটতে পারে। সুতরাং তারা তাদের পছন্দ মতো টপিক দেবেন এবং আপনি সেই টপিকেই ডেমো দেবেন। সুতরাং আপনি যদি হাত তুলে দেন যে, "না এটাতে আমি প্রস্তুত হয়ে আসিনি বা আমি দুঃখিত আমি এটা তৈরি করতে পারিনি।" তাহলে কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন কাজ। খুব কঠিন কাজ হবে। ওনারা টপিক দেবেন এবং দিচ্ছেন এটাই স্বাভাবিক এবং এটাকে আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। যদি ওনারা আপনাকে আপনার পছন্দ মতো বিষয় নিয়ে পড়াতে দেন, তাহলে সেটা আপনার দিন, আপনার ভাগ্য ভালো। আপনি সুযোগ পেয়ে গেছেন। খুব একটা বেশ ভালো চান্স পেয়েছেন। কিন্তু আপনাকে ধরে নিতে হবে আপনি সেই সুযোগ পাবেন না। তাহলে উপায় প্রতিদিন আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে নতুন ভাবনা চিন্তা নিয়ে নিজেকে প্রস্তুত করা। হঠাৎ করেই আপনি যেটা পড়াতে চাইছেন তাদের সামনে বললেন, তারা টপিক চেঞ্জ করে দিতে পারেন। তারা বলতে পারেন, "আপনি আমাদেরকে এই বিষয়ে পড়ান। আপনি এই বিষয়টা পড়ান।" সুতরাং আপনি দেখা যাচ্ছে সেটা নিয়ে কখনো ভাবেনইনি। সেই মুহূর্তেই কিন্তু গোটা পরীক্ষায় আপনি একটা নেগেটিভ মার্কিং এর জায়গায় পড়ে গেলেন। সুতরাং নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত রাখতে হবে। আশা করছি আমি বোঝাতে পারছি। টপিক তারাই বেছে দেবেন এই ভাবনা নিয়েই কিন্তু আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আমি প্রত্যেকটি ক্লাসেও সেটা বলবার চেষ্টা করছি যে, উম আ আমরা প্রত্যেকেই যারা ক্যান্ডিডেট তারা নিজেদের মতন করে একটা প্রস্তুতি নেব এবং অল্প সময়ের মধ্যে সেটা যেন শেষ হয় সেরকম শেষ করতে হবে। ১ মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিট যে মিনিটটুকুর মধ্যে আমি ডেমো দিতে চাইছি, সেই মিনিটের মধ্যে কিন্তু ডেমনস্ট্রেশন শেষ করতে হবে। যেন ভূমিকা দিতে আমার ২ মিনিট চলে না যায়। এটা গেল আমার নিজের পছন্দের দিক। আরেকটা হচ্ছে ওনাদের দিক, ওনারা যে টপিকটা আমাকে পড়াতে বলবেন, সেই টপিকটাকেও কিন্তু আমাকে ইনস্ট্যান্ট সেই মুহূর্তে কোন রকম ভূমিকা, ভণিতা না করে একদম টপিক দিয়ে শুরু করতে হবে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের জায়গা। তার উপরেই নির্ভর করবে আমি কতটা টিক পাচ্ছি, কতটা সঠিক জায়গায় আমি তাদের কাছে
নিজেকে তৈরি করতে মানে উপস্থাপন করতে পারছি সেটাই। নেক্সট স্যার আমি যে টপিকটা ফাইনাল করেছি ওটা তো অভিনয় আছে। আমি বলে দিচ্ছি অভিনয় করার জায়গায় ইন্টারভিউটা না। না অভিনয় করা যাবে, না কোনো সার্কাস, যাত্রা, আবেগ কিচ্ছু করা যাবে না। অভিনয় করে ডেমো দেওয়ার মুহূর্ত এটা নয়। এখানে শুধুই টপিক, শুধুই টপিক, শুধুই স্কিল এবং যে টপিক বলা হয়েছে দারোগা বাবু এবং হাবু ক্লাস 5 এর ডেমো হোক না। সেখানে যতই অভিনয় থাকুক না কেন সমস্ত অভিনয়টাই গলার উপর নির্ভর করবে, গলার স্বরের উপর। গলার স্বরের উপর, গলার স্বরের মডুলেশন এর উপরেই ডেমো নির্ভর করে। তার জন্য আমার অঙ্গভঙ্গি করবার দরকার নেই। এদিক ওদিক দিয়ে হাঁটাচলা করে দেখানোর দরকার নেই। আমি আমার জায়গায় বসেই আমি আমার গলার সুরের মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি যে আমি এটা পড়াচ্ছি। সাপোজ যদি কবি কাজী নজরুল ইসলামের আমি কুলি মজুর কবিতাটা আমি পড়াতে চাই, কথার কথা। সেটা তো যথেষ্ট ড্রামাটিক। কবিতার মধ্যে দিয়ে কবি পুরো সরাসরিভাবে বলছেন, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে ফেলে। চোখ ফেটে এলো জল। এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? তো এই যে এই যে কবিতা বললাম, আমি ২ টো লাইন বললাম। এই ২ টো লাইন সবটাই ধরা পড়বে আমার গলার টোনের উপর। আমি দুঃখে বলছি, না রেগে বলছি, না মজা করে বলছি। সবটাই আমার গলার স্বরের উপর। আমার এখানে হেলদোল করবার, অভিনয় করবার, শরীরের অঙ্গভঙ্গি করবার মতন কোনো সময়ই নেই, স্কোপই নেই। শুধু টপিকটুকু বোঝাবার জন্য আমাকে সুযোগ দেওয়া হবে। সেটা কবিতা হোক, গল্প হোক। সাধারণত কবিতা, গল্প ডেমনস্ট্রেশন এ পড়াতে দেওয়া হয় না। কারণ সেখানে বইপত্রের একটা ভূমিকা থাকে। কবিতা দেওয়া হলেও গল্পের তো কোনো প্রশ্নই থাকে না। কারণ কবিতা যদি পড়াতে দেওয়া হয় তাহলে কবিতা ক্যান্ডিডেটকে মুখস্থ করতে হবে। বইপত্র কিন্তু পাওয়া যাবে না সেখানে। ফলত প্রত্যেক ক্যান্ডিডেটকেই কিন্তু কবিতাও মুখস্থ রাখতে হবে। প্রথম স্তবক। পুরো কবিতাটা নয়, খানিকটা। পুরো কবিতা পড়াবার মতন সুযোগ পাওয়া যাবে না। ১ম কবিতার শুরুটাই তারা দেখবেন। এবং কবিতা পড়ানোর ক্ষেত্রে আরো একটা জিনিস হচ্ছে যে আমি যে কবিতা পড়াচ্ছি সেই কবিতা পড়াতে গিয়েই আমার ওই আম ভূমিকায় গেলাম, কবির জন্মবৃত্তান্তে গেলাম, কবি কি রচনা করেছেন সেটা বলতে গেলাম, দরকার নেই। কবিতা পড়াতে আমি শুরু করেছি মানে ১ম এই কবিতা আবৃত্তি করে বাচ্চাদের শোনানো। আজকে আমাদের বিষয় হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর। আমি ১ম এ কবিতাটা আবৃত্তি করে শোনাই। তারপরে প্রত্যেকটি লাইন ধরে, ধরে আমরা আলোচনা করব যে কবি এই কবিতার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন। ঠিক এইভাবে শুরু করা। আগেই কুলি মজুর, কুলি বলতে কি বোঝায়, মজুর বলতে কি বোঝায়? আমরা আ কোন নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলছি কেন? কবি কি কাব্যগ্রন্থ লিখেছেন? দরকার নেই। আমাকে আগে কবিতা পড়ানোটা শোনাতে হবে। কিভাবে কবিতা পড়াতে হয় বাচ্চাদেরকে। কবিতা পড়াতে গেলেই বাচ্চাদেরকে ১ম এ আগে বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় যে, আজকে আমাদের বিষয় হচ্ছে সবাই বইপত্র খোলো। আজকে আমাদের আ বিষয় হচ্ছে কবিতা পাঠ। আমি একটা কবিতা পড়াচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'লিচু-চোর'। প্রত্যেকে বই খুলে কবিতার দিকে তাকাও। প্রত্যেকটি লাইনের উপর হাত রাখবে এবং আমি যখন কবিতা আবৃত্তি করছি সবাই মিলিয়ে নেবে আমি ঠিকঠাক পড়ছি কিনা। আমি কিন্তু এর পরে কবিতার প্রত্যেকটি লাইন ধরে আলোচনায় আসবো। আগে আমরা কবিতাটাকে পড়ে নিই। দেখি কবিতাটা পড়ে আমাদের মজা লাগছে কিনা। এই যে কয়েক সেকেন্ডের মধ্যে গোটা বিষয়টাকে তাদের সামনে তুলে ধরা, এটাই কিন্তু তাদের কাছে এক্সপার্ট যারা বসে আছেন তারা কিন্তু আমার স্কিলটুকু দেখবেন, স্কিল, দক্ষতাটুকু দেখবেন। অভিনয় দেখবেন না। আর অভিনয়ের প্রয়োজন বাস্তব জীবনে কোনো স্কুলে কোনো টিচার অভিনয় করে পড়ান না। অঙ্গভঙ্গি করে কোনো স্কুলে কোনো টিচার পড়ান না। সুতরাং যেটা স্কুলে বাস্তবে ঘটে না, সেটা আমি ডেমনস্ট্রেশন এর সময় দেখাবো কেন? যত মজার গল্পই হোক না কেন, যত মজার কবিতাই হোক না কেন, শিক্ষক-শিক্ষিকারা বাস্তব জীবনে স্কুলে গিয়ে যেভাবে পড়ান, আমাদেরকেও ডেমোতে ঠিক সেইভাবেই পড়াতে হবে। কারণ তাদেরকে ইমপ্রেশন করে লাভ নেই। তারা ইমপ্রেসড হবেন কখন? যখন আমার পড়ানোর মধ্যে দক্ষতা দেখতে পাবেন তখনই ইমপ্রেস হবে। তার আগে কিন্তু তাদেরকে কোনো রকমভাবেই অঙ্গভঙ্গি করে পড়িয়ে কোনো কিন্তু লাভ হচ্ছে না। নেক্সট আমি পরেরটায় আসছি। পরেরটায়, হ্যাঁ, স্যার প্যারা টিচারদের কি জব রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারে? নিশ্চয়ই কোয়েশ্চেন করতে পারে। যারা প্যারা টিচার তাদের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে, আপনি সেই চাকরিটা ছেড়ে এদিকে আসতে চাইছেন কেন? বা আপনি আগামী দিনে তো অন্য জায়গাতে কাজের জায়গায় যেতে পারেন, সেদিকে যাওয়ার কথা ভাবছেন কিনা?
প্যারা টিচার রিক্রুটমেন্টের প্রসেস কি? এরকম প্রশ্ন হতে পারে। রেগুলার টিচার আর প্যারা টিচার এই ২ এর মধ্যে পার্থক্য কি? কোন দিকে বেশি পার্থক্য? আপনি প্যারা টিচারের ভূমিকায় স্কুলে কাজ করতে গিয়ে আপনার কখনো কি কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে? ছেলেমেয়েদের সঙ্গে আপনার সম্পর্ক কিভাবে গড়ে উঠেছে? আপনি সারাদিনে কতগুলো ক্লাস নিতে নিতেন? রুটিন কিভাবে মেইনটেইন করা হতো প্যারা টিচার এবং রেগুলার টিচারদের মধ্যে? এইরকম যাবতীয় এই প্যারা টিচার রিলেটেড কোয়েশ্চেন হতেই পারে, অসুবিধে কিছু নেই। আপনি কেন আসতে চাইছেন এই লাইনে? আপনি প্যারা টিচারে থাকলে আপনার অসুবিধেটা কি? সব। এই, এই ধরনের উত্তরের ক্ষেত্রে না আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যেমন বলবো যে আমরা শিক্ষক হতে চাই, শিক্ষিকা হতে চাই, এটা আমার একটা ড্রিম জব। এগুলো যেমন আমি খুব ভালোবেসে বলবো, তেমনি আবার আমরা এটাও বলবো যে বাই প্রফেশন আমি কিন্তু খুব প্রফেশনাল। অর্থাৎ আমি সরকারের বা আমাদের রাজ্য সরকারের একজন কর্মচারী। রাজ্য সরকারের অধীনে একটি বিদ্যালয়ের সরকারি শিক্ষক বা শিক্ষিকা হতে চাই। পেশাগতভাবেও আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এই যে বাস্তব দিক, এই যে প্রফেশনালিজম, এটাকেও কিন্তু তুলে ধরতে হবে। মানে আমি ফ্রিতে কাজ করতে আসছি না। এরকম ব্যাপার নেই। আমি সেবা করতে এসেছি। এরকম ব্যাপার নেই। বিষয়টা দুটো দিক। একটা প্যাশন, একটা প্রফেশন। কি বললাম? একটা প্যাশন, একটা প্রফেশন। আমি প্রফেশনালি আমি এই কাজটাকে নিজের জীবনের রুজি-রোজগারের জন্য গ্রহণ করতে চাই। আর আমি এই কাজটাকে ভালোবাসি। এই কাজটা আমি করতে চাই। এই যে লক্ষ্যগুলো, এই লক্ষ্যই কিন্তু সেখানে কিন্তু তুলে ধরতে হবে আমাদেরকে। তবে গিয়ে কিন্তু আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা পূরণ হবে। নেক্সট হচ্ছে পরেরটায় দেখি আর কিছু প্রশ্ন আছে কিনা। যে আরেকটা প্রশ্ন একজন করেছে পার্ট 4 এ, সেটা হচ্ছে যে কোনো মহান ব্যক্তির নাম উল্লেখ করতে গেলে মাননীয় বলে তে তে তিনার বলে কিছু হয় না। তিনার বলে কোনো শব্দ নেই। কথাটা হচ্ছে তেনার। তেনারও আমরা বলি না আজকাল। তাঁর, চন্দ্রবিন্দু দিতে হবে তাঁর। তিনার বলে কিছু হয় না। তো মহাশয় বলব যে মাননীয়। না, যে আমরা যখন কোনো মহান ব্যক্তি আ শব্দটা কেমন যেন শোনায় আরকি আমাদের কাছে। মহান ব্যক্তি সেই অর্থে তারা, যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে বলেন তারা, যে বিশ্বকবি কাকে বলা হয়? তখন কি আমরা এরকম বলব যে মাননীয় উম বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম তো আমরা বলি না। এরকম আমরা বলি না। আমাদের আমাদের শিক্ষা জগতে, সাহিত্য জগতে দেশের স্বাধীনতা যুদ্ধের যারা দেশপ্রেমী, যারা ভীষণ পরিমাণে উচ্চ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, যারা বেঁচে আছেন বর্তমানে জীবিত। জীবিত থাকা যারা জ্ঞানী-গুণী ব্যক্তি, যাদের কথা আমরা বলি, যারা প্রাতঃস্মরণীয় কিন্তু জীবিত, তাদের নাম বলবার আগে শুরুতেই মাননীয়, শ্রী, শেষে আর মহাশয়ের দরকার নেই। দরকার নেই। যদি শ্রী তো বলতেই হবে, এবং কোনো ব্যক্তি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন বা রাষ্ট্রের কোনো কাজের সঙ্গে বা রাজ্যের কোনো বিশেষ গুরুতর পদে যদি তিনি আসীন হন, যদি তিনি পদমর্যাদায় বসেন, সেক্ষেত্রে কিন্তু মাননীয় শব্দটা বলতেই হবে। মাননীয় শ্রী অমুক। আর মহাশয়, মহাশয়ার প্রয়োজন নেই। মাননীয় শ্রী অমুক হয়ে গেল। কিন্তু যদি দেখা যায় যে জগৎ বিখ্যাত কোনো ব্যক্তি, জগৎ বিখ্যাত কোনো ব্যক্তি, সেক্ষেত্রে যদি ইংরেজি সাহিত্যে যদি শেক্সপিয়ারের নাম আসে প্রসঙ্গক্রমে, তখন কি আমরা বলি মাননীয় শেক্সপিয়ার মহাশয়? এরকম তো বলি না। তখন তিনি হলেন ইউনিভার্সাল ফেমাস, একদম গোটা জগৎ বিখ্যাত। তখন আমাদের কাছে সাহিত্যিক শেক্সপিয়ার, নাট্যকার শেক্সপিয়ার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মহান ব্যক্তি তো এরাই মহান ব্যক্তি। আবার যদি বলি আম আমাদের দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু, তখন কি আমরা কেউ বলি মাননীয় শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়? বলি না। কারণ যারা ইউনিভার্সালি খুব গ্রেট, যারা, তাদেরকে এমনিতেই আমরা বলি। এমনি নামেই তাদেরকে আমরা রেসপেক্ট করি। সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এদের প্রত্যেকের নামের সঙ্গেই এরকম রয়েছে। এরকম সব একেকটা উপাধি রয়েছে। যদি কোনো নামের সঙ্গে উপাধি না থাকে, তখন আমরা বলব সাহিত্যিক, ক আ সাহিত্য জগতের বিশিষ্ট কবি,
শ্রী অমুক, যিনি জীবিত আছেন। একমাত্র জীবিত ব্যক্তির বেলাতেই নামের আগে শ্রী বসে, তাছাড়া বসে না। যদি কোনো ব্যক্তি জীবিত না থাকেন, সেক্ষেত্রে তিনি যদি খুব সেরা মানুষ হন, তাহলে সেখানে শ্রী তো যেমন বসে না, স্বর্গীয়ও বসে না। যেমন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এনারা তো কেউ জীবিত নেই। ফলে এদের নাম বলবার আগে কিন্তু আমাদের স্বর্গীয় বলারও প্রয়োজন হচ্ছে না, শ্রী বলারও প্রয়োজন হচ্ছে না। এরা তো প্রাতঃস্মরণীয় বিখ্যাত মানুষ। কিন্তু পঞ্চায়েত, পৌরসভা, দেশের কোনো বিশিষ্ট ব্যক্তি যিনি দেশের প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন, রাষ্ট্রপতির আসনে রয়েছেন, শিক্ষামন্ত্রী, যত মন্ত্রী পারিষদ আছেন, তাদের নাম বলার আগে মাননীয় শ্রী অমুক, মাননীয় শ্রী অমুক। এমনকি পঞ্চায়েতের যিনি সদস্য, তার নাম বলবার আগেও আমাদেরকে বলতে হবে মাননীয় শ্রী অমুক। শেষে আর মহাশয় জোড়ার দরকার নেই। যে আপনার পঞ্চায়েতের প্রধানের নাম, তাহলে আমার পঞ্চায়েতের প্রধান হলেন মাননীয় শ্রী অমুক। আর মহাশয়ের প্রয়োজন নেই। ক্লিয়ার? এটাকে বলে সোশ্যাল ম্যানার, এসএন শর্ট ফর্ম। সোশ্যাল ম্যানারের উপর তারা খুব প্রশ্ন করেন। দেখেন যে আপনি শিক্ষক বা শিক্ষিকা হবার যে স্বপ্ন দেখেছেন, আপনার মধ্যে আচার-আচরণগুলো কেমন? আপনি অন্যের নাম বলবার সময় কিভাবে আপনি ভদ্রতা বজায় রাখেন? ওকে? নেক্সট পরের প্রশ্নে যদি আমি বলি, স্যার আমি যদি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে নমস্কার জানাই, তাহলে কি আর গুড মর্নিং বলব না? না, প্রয়োজনই নেই আর। আর প্রয়োজনই নেই। আমি ইন্টারভিউ বোর্ডে ঢুকলাম, ইন্টারভিউ বোর্ডে ঢুকেই যদি আমি বলি নমস্কার, তাহলে আর ওটাই তো সেরা একটা গ্রিটিংস। সবাইকে নমস্কার, হয়ে গেল। আর নতুন করে গুড মর্নিং এর প্রয়োজনই নেই। এক নমস্কারেই তোমার তো শেষ। হয়ে গেল। আর যদি গুড মর্নিং দিয়ে শুরু করি, গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম, হয়ে গেল। সুপ্রভাত সবাইকে বা সুপ্রভাত স্যার। তাহলে আর নমস্কারের জন্য আলাদা করে দরকার নেই। কিন্তু উঠে আসবার সময় ইন্টারভিউ শেষ হয়ে গেল, উঠে আসবো, তখন কিন্তু সবাইকে ধন্যবাদ জানিয়ে আসতে হবে। ধন্যবাদ দিতে হবে তাদের সবাইকে, প্রত্যেককে। আবার আমি দাঁড়িয়ে আছি, তাদেরকে গ্রিটিংস করে নমস্কার, গুড মর্নিং বা কিছু একটা বলছি। তারপরে আমি দাঁড়িয়ে রয়েছি, তারা আমাকে বসতে বললেন, তখন কিন্তু আমি একটা ধন্যবাদ দেবো। এগুলোকে সৌজন্যতা বোধ বলে। এই সৌজন্যতা কিন্তু দেখাতে হয়। ধন্যবাদ বলে তবে বসা। বসে তারপর ধন্যবাদের দরকার নেই। তারা বললেন, প্লিজ আপনি বসুন।" এই যেই বললেন, "আপনি বসুন", তখনই আমরা তাকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দিয়ে তারপর আমি বসলাম। তারপরে যখন তারা আমাকে ডেমো দিতে বললেন যে, "আপনি কি ডেমো দেওয়ার জন্য রেডি?" "হ্যাঁ স্যার, রেডি।" "আপনি আজকে কি বিষয়ে পড়াতে চান?" আমি ক্লাস 4 এ আমি ভূগোলের একটু পরিবেশবিদ্যার মেঘ বৃষ্টি নিয়ে একটু পড়াতে চাইছি। এবার ওনারা বললেন, "আচ্ছা মেঘ বৃষ্টি না, মেঘ বৃষ্টির দরকার নেই। আপনি এক কাজ করুন, আপনি উদ্ভিদ নিয়ে একটু পড়ান।" তখন কি বলতে হবে? "স্যার আমি চেষ্টা করছি।" এই বলে উঠে বোর্ডের সামনে এসে উপস্থিত হতে হবে। ব্যাস মিটে গেল। নেক্সট পরের প্রশ্ন, "স্যার অন্য জেলায় এপ্লাই করলে নিজের জেলার মতন সেই জেলাও কি জানতে হবে?" নিশ্চয়ই। শুধু সেই জেলা নয়, আমি বলে দিয়েছিলাম কমিউনিকেশন স্কিলের পার্টে একজন ক্যান্ডিডেটকে, একজন শিক্ষক, কাজটা মাথায় রাখতে হবে শিক্ষকতা। তো শিক্ষকতা পেশায় একজন ক্যান্ডিডেটকে তার নিজের জেলার পাশাপাশি তার রাজ্যের অন্যান্য জেলা সম্পর্কেও কিন্তু জানতে হবে। এবার এটাও সত্যি কথা যে কতটা খুঁটিয়ে, খুঁটিয়ে জানতে হবে। আমি ধরে নেয়া যাক পূর্ব মেদিনীপুরে থাকি, পশ্চিম মেদিনীপুরে এপ্লাই করেছি। তাহলে আমার নিজের জেলা পূর্ব মেদিনীপুর, তাহলে পূর্ব মেদিনীপুর সম্পর্কে আমার অনেক বেশি জ্ঞান থাকা দরকার। পাশাপাশি আমি যে জেলায় এপ্লাই করেছি, সেই জেলা সম্পর্কে আমার একটা সাধারণ ধারণা অন্তত থাকা দরকার। পুরোটাও না জানতে পারলেও। তার কারণ পুরো আ সমস্ত বিষয়টা একটা জেলা সম্পর্কে জানা অনেক সময় হয়েও ওঠে না। কিন্তু একেবারেই যদি আমরা না জেনে থাকি, তাহলে কি করে চলবে? সেই কারণে নিজের জেলা সম্পর্কে তো জানতেই হবে এবং যে জেলায় আমি এপ্লাই করেছি সেই জেলা সম্পর্কে সাধারণ একটু ধারণা বা জ্ঞান থাকতেই হবে। এবার দেখি নেক্সট কোয়েশ্চেন কিছু আছে কিনা? পরের প্রশ্ন। পরের প্রশ্ন কিছু নেই। আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ তো দিতেই হচ্ছে। থ্যাংক ইউ এখানে দেখাচ্ছে। তো যেটা সবাইকে বারবার বলবার সেটা হচ্ছে যে আমাদের অ্যা যে মুহূর্তে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আমাদের সামনে প্রাইমারির একটা ইন্টারভিউর বড় জগৎ। সেই ইন্টারভিউর জগৎকে আমরা ২ টো ভাগে ভাগ করছি। একটা ডেমনস্ট্রেশন, একটা ভাইভা। একটা ভাইভা, একটা ডেমনস্ট্রেশন। ভাইভা হচ্ছে ব্যক্তির সঙ্গে মুখোমুখি বসে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আলাপ করা। সেখানে সেই ভাইভা পর্বে আমি
কিছু প্রশ্নের উত্তর পারলাম, কিছু প্রশ্নের উত্তর পারলাম না। এইরকম ঘটনা ঘটবে। স্বাভাবিক। আমরা জগতের সব প্রশ্নের উত্তর জানি না। যে প্রশ্নের উত্তর জানি না, তাদের কাছে স্বীকার করে দেওয়াটাই সবচেয়ে বেশি ভদ্রতা। আর যে প্রশ্নের উত্তর জানি, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের সামনে তুলে ধরা। নেক্সট পরের ধাপ হচ্ছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন যখন একজন ব্যক্তি দাঁড়ালেন ডেমো দেওয়ার জন্য, তখন কিন্তু ব্যক্তি যখন দাঁড়াচ্ছেন ব্ল্যাকবোর্ডের সামনে, তখন কিন্তু তিনি এই লেফট হ্যান্ড সাইডেই দাঁড়াচ্ছেন। লেফট হ্যান্ড সাইডে যখন দাঁড়াচ্ছেন, তখন কিন্তু তিনি এই দিক থেকে লেখা শুরু করছেন। এইভাবে লেখা শুরু করছেন। এইভাবে লিখতে, লিখতে কখনো তিনি কিন্তু এইদিকে যাবেন না, এইদিকে যাবেন না। কারণ এইদিকে যদি তিনি চলে আসেন, তাহলে এইভাবে তাকে দেখাতে হচ্ছে। এইভাবে দেখানো যায় না, এটা অড। এভাবে দেখানো যায় না। কারণ আমরা যখন বোর্ড ওয়ার্ক করব, বোর্ডে আমরা উল্টো দিক দিয়ে লিখতে পারি না। আমাদেরকে লিখতে হয় ঠিক দিক থেকে লিখতে হবে। সেটা রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে লিখতে হবে। এই দিক থেকে লেখা সম্ভব নয়। ফলে আমরা যখন বোর্ড ওয়ার্ক করছি, তখন যদি আমাদের লেকচার মেথডে পড়ানোর বিষয় থাকে, তখন আমি হয়তো ঘটনাচক্রে ওই দিক থেকে হেঁটে, হেঁটে এদিকে এলাম। কিন্তু যখনই আবার আমাকে লেখার জায়গায় ফিরে যেতে হবে, তখন কিন্তু আমাকে এরকম কথা বলতে, বলতে বোর্ডের পাশে এসে এই বাঁ দিকটা, বোর্ডের এই আমার হাতের বাঁ দিকটা এইদিকে দাঁড়াতে হবে। এদিকে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমাকে আবার লেখালেখির মধ্যে ঢুকতে হবে। কখনোই যেন বোর্ডের লেখা লেখার পর সেটা বোঝানোর জন্য আমার যেন ওই দিকে যেতে না হয়। একটা শ্রেণীকক্ষের মধ্যেও টিচার, এটাই হচ্ছে সায়েন্টিফিক মেথড টু রাইট। বোর্ডে লেখার এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত। আর আমরা কখনো কিন্তু ডেমনস্ট্রেশনের সময় মনে রাখতে হবে, কোনো লেখাকেই যেন আড়াল করে এইভাবে লিখব না। এইভাবে আড়াল করে, কখনোই নয়। আমার সঙ্গে বোর্ডের দাঁড়াবার একটা অ্যাঙ্গেল থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেখানে আমার বোর্ড পুরো পরিষ্কার, ছেলেমেয়েদের সামনে খোলামেলা জায়গা, এবং আমিও প্রত্যেকটি লেখা কিন্তু এইভাবে হাত দিয়ে, দিয়ে যাতে আমি বুঝিয়ে দিতে পারি। কখনোই বোর্ডকে আড়াল করে একেবারে বোর্ডের কাছে মুখ নিয়ে আমি লিখব না। এবং লিখে পুরো বোর্ডটাই যদি এরকম আড়াল হয়ে যায়, তবে কিন্তু সেই লেখাটা কোনো গুরুত্ব থাকলো না। সেই ডেমনস্ট্রেশনে কিন্তু নেগেটিভ মার্কিং হবে। ফলে বোর্ড যেমন ব্যবহার করব, ঠিক তেমনি বোর্ডকে অন্যকে দেখার সুযোগও করে দিতে হবে। আশা করছি ডেমনস্ট্রেশনে এই বোর্ডকে ব্যবহার করবার বিষয়টা আমি বোঝাতে পারলাম। এর পরের অংশ আবার আসবো। আবার যদি কারো তোমাদের কোনো প্রশ্ন থাকে, তখন সেই প্রশ্নের পর্ব নিয়ে আবার হাজির হব। আজকের জন্য এই অবধি রইল। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক সবাইকে।